তো ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোলের বায়ুমণ্ডল থেকে সমুদ্র স্রোত, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো প্রথম কি রয়েছে? সমুদ্র স্রোত সংজ্ঞা কি রয়েছে? পৃথিবীর আবর্তন গতি, বায়ুপ্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা ও ঘনত্বের তারতম্যের জন্য নিয়মিতভাবে সমুদ্রের উপকূলের প্রায় সমান্তরালে নির্দিষ্ট একদিকে সমুদ্রের জল প্রবাহিত হয়। সমুদ্র জলের এই বেগসম্পন্ন অনুভূমিক প্রবাহকেই কি বলা হয়? সমুদ্র স্রোত। অর্থাৎ এই কন্ট্রোলিং ফ্যাক্টরগুলোর জন্য সমুদ্রের জল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় সেটাকে আমরা সমুদ্র স্রোত বলে থাকি। এই সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য কি কি রয়েছে? এক নম্বর বৈশিষ্ট্য রয়েছে সমুদ্র স্রোতের গতিবেগ কোরিওলিস বল, আবর্তন গতি, বায়ুপ্রবাহের গতিবেগের সাথে বাড়ে অথবা কমে। আচ্ছা, এখানে আবর্তন গতিও তোমরা জানো, বায়ুপ্রবাহ গতিবেগও জানো। কোরিওলিস বলটা কি? পৃথিবী তার নিজের চারিদিকে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার পার সেকেন্ডে নিজের চারিদিকে ঘুরে যাচ্ছে। এই ঘোরার ফলে যে বল উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কোরিওলিস বল বলবো, এবং এই কোরিওলিস বলের প্রভাবেও সমুদ্রের যে স্রোত সেটা অনেকটা নিয়ন্ত্রিত হয়। উপকূলের প্রায় সমান্তরালে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে? সমুদ্র স্রোতে সমুদ্র জলের জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে। সমুদ্রের যে স্রোত সেটা সমুদ্র জলের জীববৈচিত্র্যকে ব্যাপক হারে নিয়ন্ত্রণ করে থাকে। 4 নম্বর কি? উপকূলের জলবায়ু সমুদ্র স্রোতের দ্বারা প্রবাহিত হয়। অর্থাৎ সমুদ্রের যেখানে সমুদ্র শেষ হয়েছে এবং যেখানে সমভূমি মিশেছে সেটাকে আমরা কি বলবো? উপকূল। এই সমুদ্র স্রোতের প্রভাবে এই উপকূলের জলবায়ু ব্যাপক হারে নিয়ন্ত্রিত হয়। সমুদ্র স্রোত কয় প্রকারের? সমুদ্র স্রোত প্রধানত দুই প্রকারের, একটা উষ্ণ স্রোত আর একটা শীতল স্রোত। উষ্ণ স্রোত কি? নিম্ন ও মধ্য অক্ষাংশে উৎপন্ন উষ্ণমণ্ডলের উষ্ণ ও হালকা পৃষ্ঠপ্রবাহ রূপে সমুদ্রের ওপর দিয়ে যে স্রোত প্রবাহিত হয় তাকে বলা হয় উষ্ণ স্রোত। এক কথায় নিম্ন ও মধ্য অক্ষাংশে উৎপন্ন স্রোত যা সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে উষ্ণ স্রোত বলে থাকি। আর শীতল স্রোত কি বলবো? উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে উৎপন্ন শীতল ও ভারী জল যা সমুদ্রপৃষ্ঠের নিচ দিয়ে মূলত প্রবাহিত হয় বা অন্তঃপ্রবাহ রূপে উষ্ণমণ্ডলের ওপর দিয়ে প্রবাহিত হয়, একে আমরা শীতল স্রোত বলবো। অর্থাৎ শীতল স্রোত কি? উচ্চ অক্ষাংশে গঠিত এক ধরনের স্রোত যা অন্তঃপ্রবাহ অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের নিচে দিয়ে প্রবাহিত হয়, এই ধরনের স্রোতকে আমরা শীতল স্রোত বলে থাকি। দেখো, এটা একটা গোটা ওয়ার্ল্ডের একটা ম্যাপ তোমাদের কাছে তুলে ধরেছি। এই ম্যাপের মধ্যে তোমরা দেখতে পাবে যে শীতল স্রোত এবং উষ্ণ স্রোত ওয়ার্ল্ডের কোন কোন জায়গা দিয়ে গেছে। আমরা জানি এটাকে উত্তর আমেরিকা বলা হয়, এটাকে দক্ষিণ আমেরিকা বলা হয়, এটাকে ইউরোপ, এটা এশিয়া এবং এটাকে আফ্রিকা। তো এই ডায়াগ্রামটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, একটা মোটামুটি একটা আমাদের কাছে ধারণা আসবে যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত কোন কোন এরিয়ার উপর দিয়ে পৃথিবীর মধ্যে দিয়ে বয়ে যায়। পরের প্রশ্ন কি? শৈবাল সাগর বা সারাগাসো সমুদ্র কি? সারাগাসো শব্দটি পর্তুগিজ শব্দ এসেছে, অর্থাৎ সামুদ্রিক আগাছা। সমুদ্রের আগাছা শৈবাল জলজ উদ্ভিদপূর্ণ স্রোতহীন অংশকে শৈবাল সাগর বলা হয়। অর্থাৎ সমুদ্রের যে শ্যাওলা রয়েছে, সমুদ্রের বিভিন্ন আগাছা, বিভিন্ন শৈবাল, বিভিন্ন জলজ উদ্ভিদ সেই শ্যাওলার সাথে মিশে একটা এমন কনজেস্টেড স্থান তৈরি করে, কনজেস্টেড এরিয়া অকুপাই করে রাখে যে জায়গা দিয়ে সমুদ্রের স্রোত প্রবাহিত হতে পারে না। সেই সমস্ত জায়গাকে আমরা কি বলবো? শৈবাল সাগর বা সারাগাসো। এই শৈবাল সাগরের বৈশিষ্ট্য কি? জলের লবণতা। শৈবাল সাগর অঞ্চলে জলের ব্যাপক লবণতা লক্ষ্য করা যায়। যেমন আটলান্টিক মহাসাগরে আমরা প্রচুর শৈবাল সাগর দেখতে পাই। আটলান্টিক মহাসাগরের সব অংশটা না, আটলান্টিক মহাসাগরের অনেক অনেক অংশে এই শৈবাল সাগর লক্ষ্য করা যায়। জাহাজ চলাচলের প্রতিবন্ধকতা। শৈবাল সাগরের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? কারণ যে অংশে শৈবাল সাগর রয়েছে সেই অংশ দিয়ে কখনো জাহাজ পেরিয়ে আসতে পারে না, জাহাজ চলাচল করতে পারে না। হিম প্রাচীর কি? দেখো, হিম প্রাচীর উত্তর আটলান্টিক মহাসাগরে শীতল ল্যাব্রাডর স্রোতের সবুজ জলরাশি ও উষ্ণ উপসাগরীয় স্রোতের নীল জলরাশি যে সীমারেখায় মিলিত হয় তাকে হিম প্রাচীর বলে। দেখো, এক কথায় আমরা যদি সংজ্ঞা হিসেবে বলি তাহলে আমরা এইটা বলবো, কিন্তু এই সংজ্ঞাটার মধ্য দিয়ে আমরা কতগুলো প্রশ্ন পিক করতে পারবো বা মুখস্থ করতে পারবো। দেখো, আটলান্টিক মহাসাগরে কোন স্রোত দেখা যায়? ল্যাব্রাডর স্রোত দেখা যায়। এই ল্যাব্রাডর স্রোত কি রঙের হয়? এটা সবুজ রঙের হয়। উষ্ণ উপসাগরীয় কি স্রোত দেখা যায়? উষ্ণ উপসাগরীয় স্রোত নীল জলরাশি। অর্থাৎ এই একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমরা এই সংজ্ঞাটা যদি মুখস্থ করে নিই তাহলে অনেকগুলো প্রশ্ন আমরা ঠিকঠাক উত্তর দিতে পারবো। তো অবস্থান কি রয়েছে এই হিমপ্রাচীরের? আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার পূর্ব উপকূলে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর হিমপ্রাচীর লক্ষ্য করা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের 40 ডিগ্রি অক্ষাংশে এই হিমপ্রাচীর আমরা দেখতে পাই। এই হিমপ্রাচীরের দুটো প্রভাব হয়, একটা হচ্ছে অনুকূল প্রভাব আর একটা হচ্ছে প্রতিকূল প্রভাব।
অনুকূল প্রভাব কি? হিমপ্রাচীর অঞ্চলে প্রচুর পরিমাণ প্লাঙ্কটন জন্মায়, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের খাদ্য। প্লাঙ্কটন আমরা কি জানি? মাছের খাদ্য। প্লাঙ্কটন দু ধরনের হয়, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন আর একটা হচ্ছে জু প্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে প্রাণী প্লাঙ্কটন এবং জু প্লাঙ্কটন হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন। প্রতিকূল প্রভাব কি? দুটি বিপরীতধর্মী স্রোতের মিলনের ফলে এটি সৃষ্টি হয় বলে হিমপ্রাচীর অঞ্চলে ব্যাপক ধরনের কুয়াশা সৃষ্টি হয়, ঘন কুয়াশার সৃষ্টি হয়। যখন উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হয় এর ফলে ঘন কুয়াশা সৃষ্টি হয়, যার ফলে কি হয়? জাহাজ চলাচল বলো বা কোনো পণ্য পরিবহন বলো ব্যাপক হারে প্রতিহত হয়। এটাই এর প্রতিকূল প্রভাব। মগ্নচড়া কি? যেসব অঞ্চলে শীতল স্রোত ও উষ্ণ স্রোত মিলিত হয় সে সমস্ত অঞ্চলে হিমশৈল গলে যায় এবং উক্ত জিনিসগুলো থেকে বয়ে আনা নুড়ি, পাথর, কাদা ইত্যাদি পদার্থ যে অগভীর সমুদ্র অঞ্চল সৃষ্টি করে তাকে মগ্নচড়া বলা হয়। এক কথায় হিমশৈল থেকে আগত নুড়ি, পাথর, কাদা ইত্যাদি যখন জমে গিয়ে একটি অগভীর সমুদ্র অঞ্চল সৃষ্টি করে সেটাকে আমরা মগ্নচড়া বলে থাকি। গ্র্যান্ড ব্যাংক কি? সংজ্ঞা কি গ্র্যান্ড ব্যাংকের? আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত সামুদ্রিক মগ্নচড়াটিকে কি বলা হয়? গ্র্যান্ড ব্যাংক। বৈশিষ্ট্য কি? প্রকৃতি। এটি প্রধানত সামুদ্রিক অধঃক্ষেপণের ফলে সৃষ্টি হয়। বিস্তৃতি কি? গ্র্যান্ড ব্যাংক পূর্ব পশ্চিমে 550 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 320 কিলোমিটার বিস্তৃত। গভীরতা কি? গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে জবের গভীরতা প্রায় 50 ফ্যাদম অর্থাৎ 100 মিটার। 1 ফ্যাদম সমান 2 মিটার। বাণিজ্যিক মৎস্যক্ষেত্রের বিকাশ। এই অঞ্চলে প্লাঙ্কটনের প্রাচুর্য ব্যাপক পরিমাণ পাওয়া যায়, যার জন্য এখানে সামুদ্রিক মাছও পাওয়া যায়, কারণ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো প্লাঙ্কটন, যেটা গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। গায়ক বা কুণ্ডলী কি? সকল মহাসাগরের মাঝ বরাবর কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে কুণ্ডলী আকৃতি ধারণ করে, একেই গায়ক বা কুণ্ডলী বলা হয়। উদাহরণ কি? উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর এই ধরনের কুণ্ডলী আমরা লক্ষ্য করতে পারি। হিমশৈল কি? সমুদ্রের ভাসমান বৃহদায়তন বরফের স্তূপকে বলা হয় হিমশৈল, যার 1/9 অংশ জলের ওপরে ভাসে। 1912 সালে এই রকম হিমশৈলের জন্য টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। তো আশা করি দেখো এই যতগুলো প্রশ্ন তোমাদেরকে পড়ালাম এই প্রশ্নগুলো 2 থেকে 3 নাম্বার অথবা 4 নাম্বারের এসে থাকে। তো 5 নাম্বারের যে সব থেকে বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে রয়েছে সেটা হচ্ছে মানব জীবনে সমুদ্র স্রোতের গুরুত্ব। জলবায়ুর উপর প্রভাব। সমুদ্র স্রোত যে অঞ্চলের উপর দিয়ে যায়, ধরো উষ্ণ অঞ্চলের উপর দিয়ে শীতল সমুদ্র স্রোত পেরিয়ে গেল, তাহলে সেই অঞ্চলটা কি নাতিশীতোষ্ণ পরিবেশ সৃষ্টি করবে, ফলে কি জলবায়ুর প্রভাব সেখানে ব্যাপক হারে লক্ষ্য করা যাবে। জাহাজ চলাচলের সুবিধা। সমুদ্র স্রোতের প্রভাবে জাহাজ চলাচলে ব্যাপক সুবিধা হয়, মগ্নচড়ার সৃষ্টি হয়, মৎস্য আহরণের সুবিধা হয় এবং হিমশীতল জনিত বিপদ। সমুদ্র স্রোত থাকার কারণে একটা বিপদও ঘটে থাকে, যেটা হচ্ছে হিমশৈল। হিমশৈলটা কি? হিমশৈলের জন্য ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়, যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে 1912 সালে এরকম হিমশৈলের জন্য টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ 5টা প্রধান কারণ রয়েছে। কি? বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন গতি, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণত্ব, ঘনত্ব ও বরফ গলা জল। তো সমুদ্র স্রোত থেকে গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ এসে থাকে, এগুলো আমরা এক ঝলকে দেখে নেব। সমুদ্র স্রোত প্রবাহিত হয় অনুভূমিকভাবে। সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে ফেরেলের সূত্র অনুসারে। সমুদ্র জলের ঘনত্বের পরিমাণ নিয়ন্ত্রক কি? সমুদ্র জলের ঘনত্ব একদম নির্ভর করে লবণতার উপর। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া, যেটা নিউফাউন্ডল্যান্ডে রয়েছে। সমুদ্র স্রোতের বেগ সবচেয়ে বেশি হয় অগভীরে। মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয় ভারত মহাসাগরীয় স্রোত। উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি ঘটে আয়ন বায়ুর প্রভাবে। পেরু বা হাম্বোল্ট স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। কোন মহাসাগরের সমুদ্রের দিকে বেশি পরিবর্তন হয়? কোন মহাসাগরে সমুদ্রের দিক বেশি পরিবর্তন হয়? ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের দিক বেশি পরিবর্তন হয়। একটা উষ্ণ স্রোতের নাম তোমাদেরকে আমি বলছি, এগুলো মনে রেখো, পরীক্ষায় খুব কাজে আসবে। উত্তর নিরক্ষীয় স্রোত, ব্রাজিল স্রোত, সুসীমা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আগুলহ্রাস স্রোত। এই সমস্ত স্রোতগুলো হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত। আর কয়েকটি শীতল স্রোত, ল্যাব্রাডর স্রোত, কুমেরু স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, পেরু স্রোত এবং কুমেরু স্রোত। এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি চলে এসেছে, সেই জন্য আমি তোমাদেরকে তুলে দিলাম। অর্থাৎ বিগত দিনের পরীক্ষা থেকেই আমি তোমাদেরকে যেগুলো দিয়েছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমালিয়া স্রোত কোথায় লক্ষ্য করা যায়? সোমালি স্রোত লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরের ভিডিওটা আনার অনেক ইন্থু যোগায়। আর আজকে এই ভিডিওটা যারা নতুন দেখছো, যদি জিওগ্রাফি মিডিয়া চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে অবস্থাতেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।